সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানা হত্যার ঘটনা সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন প্রধানমন্ত্রী। বনানীতে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ, নতুন তদন্ত কমিশন করবে না সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। হত্যা রহস্য জানানোর দাবি জামাতের। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। মেয়াদ শেষের আগেই আহসান মনসুরকে বিদায়। নতুন গভর্নর মুস্তাকুর রহমান দিনভর কেন্দ্রীয় ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ। কাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মবের সংখ্যা নিয়ে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। কাজ আজকে রাত্রের ভিতরে প্রায় সবার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘটনার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার দুর্বল কাঠামো ফুটে উঠেছে। দেশের নিরাপত্তা আরও আধুনিক ও শক্তিশালী করা দরকার বলেও মনে করেন তিনি। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা। যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালক জনবৃন্দ এবং পরিবারবর্গ। 17 বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। গত 17 বছর আমরা বারবার আশা করেছি, বারবার আশাহত হয়েছি, কিন্তু এবার আর আশাহত হতে চাই না। নভেম্বরের 30 তারিখে সেই তদন্ত কমিশন তাদের রিপোর্ট প্রদান করেছে। যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। শহীদদের স্মরণে 59টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল। তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশও আছে রিপোর্টে। আওয়ামী লীগকে গণহত্যার জন্য অভিযুক্ত করে যে তদন্তটা চলছে বর্তমানে আইসিটি কোর্টের অধীনে, সেটা 2024-এর গণহত্যার জন্য। কিন্তু এখানে যে সুপারিশটা করা হয়েছে, এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশন রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতেই নিজেকে সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে পিলখানা হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। মতবিনিময় শেষে শহীদ পরিবারের সঙ্গে সপরিবারে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24,
ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা সদস্যদের স্মরণ করছে গোটা দেশ। ইতিহাসের নিষ্ঠুর এই হত্যাকাণ্ড ছিল সেনাদের দুর্বল করে নিরাপত্তা ব্যবস্থাকে ভাঙার ষড়যন্ত্র। শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত কমিশন করবে না সরকার। বিচার চলবে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন ধরেই। সুপারিশগুলো অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তাকে ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল, সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করার একটি গভীর চক্রান্ত ছিল বলেও মন্তব্য করেছে দলটি। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনারা বুধবার সকালে তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যায় তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল। এটি দেশকে সামরিকভাবে ভেঙে ফেলার ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বুধবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে হয় আলোচনা সভা। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের স্বাধীনতা, আমাদের আজাদী, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। আলোচনা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আমরা দেশের সকল জনতা ঐক্যবদ্ধভাবে যেন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করতে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছিল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে শহীদ সেনা দিবসে সেনা শহীদদের জন্য দোয়া এবং শ্রদ্ধা নিবেদন শেষে বনানী সামরিক কবরস্থানে কথা বলেন নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় পরিকল্পিত ছিল পিলখানা হত্যাকাণ্ড। ফ্যাসিবাদের অংশীদার হিসেবে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন চায় এনসিপি। যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। মেয়াদ শেষের 2.5 বছর আগেই গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। বুধবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এর আগে বুধবার সকাল থেকে সদ্য সাবেক গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রতিবাদে বুধবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বদলির আদেশ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। আমাদের এই দাবি আজকের মধ্যে মেনে না নেন, তাহলে আমরা বাধ্য হব আগামীকাল থেকে ওরা পদত্যাগের দাবি
এমন হুঁশিয়ারির পরপরই দুপুর 1টা নাগাদ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। অভিযোগ করেন একীভূত হওয়া 5 ব্যাংককে আগের বিতর্কিত মালিকদের হাতে ফিরিয়ে দিতেই কলকাঠি নাড়ছে একটি কুচক্রি মহল। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রি মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে। এমন পরিস্থিতিতে গুঞ্জন ওঠে কেন্দ্রীয় ব্যাংকে থাকছেন না আর ডক্টর মনসুর, নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান। এই গুঞ্জনের খবর পেয়েই অফিস ছাড়েন গভর্নর। এরপরই বিকেল 3টার দিকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের 14তম গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এবং আরও হবে। নতুন সরকার এলে এমন রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। কিছু নাই, সরকার নতুন সরকার এসছে, সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে, তো হতেই থাকবে। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসানুল্লাহকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একদল কর্মকর্তার বিরুদ্ধে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে কাল দ্বার খুলছে অমর একুশে বইমেলার। দুপুর 2টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15ই মার্চ পর্যন্ত চলবে বইমেলা। আর ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। দেরিতে হলেও ফেব্রুয়ারিতে মেলার রেওয়াজ না ভাঙায় সরকারকে ধন্যবাদ জানান লেখক, পাঠক ও প্রকাশকরা। নির্বাচিত সরকারের আসার পর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে নগর জীবন। খানিকটা দেরিতে হলেও থমকে থাকা অমর একুশে বইমেলার দ্বার খুলছে বৃহস্পতিবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেমন কিছু নাই। ভাষা শহীদদের স্মরণে বাঙালির প্রাণের মেলার আয়োজনে ব্যস্ত বাংলা একাডেমি। চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। পাঠকের নজর কাড়তে স্টলের সাজসজ্জায় ব্যস্ত সবাই। রং তুলির আলপনা ও লাইটিং সহ বাহারি আয়োজনে দৃষ্টিনন্দন করার চেষ্টা আয়োজকদের। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। আর এবার তো রোজার মধ্যে পড়ছে, দেরি করে দিছে, এই জন্য একটু সময় তাড়াতাড়ি করতে হইতেছে। একটা নির্বাচনকালীন সময় ছিল, দেশের পরিস্থিতি কি হয় না হয় সবার ভিতরে একটা আশঙ্কা ছিল। ঈদের পরে হয়তো বৃষ্টি বাদলের একটা সময় থাকে, সেই সময় আমাদের যেহেতু বই বৃষ্টিতে ভিজার সম্ভাবনা থাকে, এই জন্য মেলাটা এখন হয়ে গেলেই আর কি ভালো হয়। কাজ আজকে রাত্রের ভিতরে প্রায় সবার অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, কিছু বাকি থাকবে। গতকালও কিছু বরাদ্দ দিছে তো, আর ওই মেলার ভাড়া মৌকুফ হওয়াতে ধরেন যারা না আসে তারাও অনেকে চলে এসছে। শিশু কিশোর কর্নার, গবেষণাধর্মী বই, কথা সাহিত্যিক ও কবিতার বই আলাদা করে প্রদর্শনের প্রস্তুতিও চলছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা প্রাঙ্গণ কেন্দ্রিক ফুড পেট্রোল ব্যবস্থা এবং মুক্ত মঞ্চ কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের রাউজান উপজেলা যুবদল কর্মী মুজিব ভান্ডারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়া হাট এলাকায় একটি চায়ের দোকানে গল্প করছিলেন মুজিব ভান্ডারী। এ সময় কয়েকজন যুবক এসে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এবার জেডিসির নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকলেও মানুষ ভোট দিতে পেরেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে।
নির্বাচন নিয়ে এমন মূল্যায়ন সুজনের। তবে প্রার্থীদের ঋণখেলাপি আর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কমিশনকে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে অন্য এক অনুষ্ঠানে ভয়েস ফর রিফর্ম নেতারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আরও স্পষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশ্লেষণ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সুজনের সংবাদ সম্মেলন। জানানো হয়, সার্বিকভাবে এবারে নির্বাচন ছিল শান্তিপূর্ণ, তবে কিছু আসনে সহিংসতা ও ভোটারদের প্রভাবিত করার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটেছে এবং দলগুলো ফলাফল মেনে নিয়েছে। প্রায় 2 ডজন ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণ না থাকা সত্ত্বেও অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। একে নির্বাচন কমিশনের বড় ব্যর্থতা হিসেবে দেখছে সুজন। নির্বাচন কমিশন যেটা তার আগে অঙ্গীকার করেছে যে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে তারা নির্বাচনের পরও তদন্ত করতে পারে। আশা করি তারা তদন্ত করবে, আর আশা করি যে কেউ যদি ফলপ্রসূ ভুল তথ্য দিয়ে থাকে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে তারা। এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম নামে নতুন একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। তাদের অভিযোগ, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে গণভোটের রায়কে ছোট করেছে। একটি বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে সরকারি রাজনৈতিক দলের সদস্যরা প্রায় 200 জনের বেশি সদস্য কিন্তু এই শপথ গ্রহণটি করেনি, এবং এই শপথ গ্রহণটি তারা কবে করবে, কিভাবে করবে, আদৌ করবে কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা বা অস্পষ্টতা আছে। আইনের বা এই ধরনের এক্সকিউজের ভিতর না থেকে ওনারা আসলে এই সংস্কার বাস্তবায়ন করবেন, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এবং করেন যাতে সেটার সেই জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা আমরা থাকবো। এ সময় ক্ষমতাসীন দলকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করার আহ্বান জানানো হয়। কোটি কোটি লোক ভিকটিম হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার জানাবো ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদের কেনাকাটায় সরগরম এখন রাজধানীর গাউসিয়া মার্কেট। ক্রেতাদের পছন্দের শীর্ষে পাকিস্তানি সালোয়ার কামিজ। ভিড় এড়াতে রমজানের প্রথম সপ্তাহেই অনেকেই সারছেন ঈদের কেনাকাটা। এখনো তেমন জমে না উঠলেও ব্যবসায়ীদের প্রত্যাশা আগামী সপ্তাহেই বাড়বে বেচাকেনা। রমজানের প্রথম সপ্তাহে রাজধানীর গাউসিয়া মার্কেটে লেগেছে ঈদের আমেজ। থরে থরে সাজানো ঈদের পোশাক, দোকান ঘুরে ঘুরে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। শেষ ভাগে ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। জামা কিনছি, ওইটার সাথে ম্যাচিং করে জুতা কিনবো, নেকলেস নিব, কানের দুল নিতেছি। বর্তমান চলতেছে ফ্রাসি ড্রেস, ফ্রাসি সারা গাড়া, যেটা আগেও 2 বছর ধরে চলতেছে, কিন্তু নতুন করে ডিজাইন আসছে এগুলো। গজ কাপড়, রেডিমেড ড্রেস, জুয়েলারি, প্রসাধনী ও লেস দোকানগুলোতে বাড়তি আনাগোনা ক্রেতাদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কম বলছেন বিক্রেতারা। 6 রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ যেই বেচা কেনাটার দরকার ছিল সেই বেচা কেনাটা এখন পর্যন্ত মোটামুটি কেউ পায় নাই। এই সিজনে যে লাস্ট 10 দিন ওইখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে আংটিতে। প্রতিবার মনে করেন আমরা 30 পিস 40 পিস করে মাল বিক্রি করে দিই, এবার 2 পিস 3 পিস বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে। ইফতারের পরেও কাস্টমার পাচ্ছি না, আর মানুষের হাতে একদমই বাজেট নেই ধরতে গেলে। ঈদ ফ্যাশন ট্রেন্ডে এবারও পাকিস্তানি কামিজ, সেই সাথে এমব্রয়ডারি আর ডিজাইনের চাহিদা তো রয়েছেই, তবে দাম নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাজেটের মধ্যে তো পাওয়া যায় না, তারপরও আর কি যায় আলহামদুলিল্লাহ মিলে। যে বাজেট আমরা চিন্তা ভাবনা করে আসছি ওইভাবে আমাদের এখন মনে করেন যে বাজেটে কুলাচ্ছেন। সীমিত যারা আয় আছি আমরা, তাদের মনে করেন যে বাজেটের বাইরে তো আমরা যেতে পারি না। আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে। তবে বিপণী বিতানগুলো এখনো ফাঁকা থাকলেও দ্রুতই ক্রেতাদের হিড়িক বাড়বে বলেই প্রত্যাশা সকলের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় একটি রপ্তানিমুখী জিআই তার কারখানায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী মালিকের দাবি, কোটি টাকার মালামাল লুটের পাশাপাশি পুলিশি অসহযোগিতার শিকার হয়েছেন তিনি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট।
চারপাশে ধ্বংসযজ্ঞ। ভেঙে ফেলা হয়েছে কারখানার সাইনবোর্ড, দরজা ও জানালা। গত 17 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াগাঁও এলাকার BLO ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় এভাবেই হামলা চালানো হয়। ভুক্তভোগী মালিক মনোয়ার হোসেনের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নাম ব্যবহার করে 10 লাখ টাকা এককালীন এবং মাসে 1 লাখ টাকা করে চাঁদা দাবি করে একদল লোক। চাঁদা না দেয়ায় জোরপূর্বক শাবল দিয়ে কারখানার দেয়াল ও ফটক ভেঙে ভেতরে ঢোকে হামলাকারীরা। পিটিয়ে আহত করা হয় কারখানার ব্যবস্থাপক সহ শ্রমিকদের। কারখানা মালিক আরো জানান, পুলিশ আসার আগেই বিপুল পরিমাণ মালামাল লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। মামলা করতে গিয়েও বেগ পোহাতে হয়। বিএনপির বড় বড় নেতারা এবং ছোট নেতারা গ্রামবাসী মিলিয়ে আমার এই ফ্যাক্টরি লুটপাট করে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এবং বেলায়েত মেম্বারের নেতৃত্বে, বেলায়েত মেম্বার কাজল সজল এরা তাদের নেতৃত্বে আমাদের ফ্যাক্টরিতে হামলা করে আমাদেরকে এখনো হুমকি দেয়, ঠিক আছে তোরা এখান থেকে যাস না, ঠিক আছে তখন মাইরে ফেলামো। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান। উল্টো কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তোলেন তিনি। এটা একটা ষড়যন্ত্র আমাকে এবং আমার দলকে হেয় প্রতিপন্ন করার জন্য। চাঁদাবাজির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মামলা হয়েছে, মামলা এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে তদন্ত করে। ওই মামলা হওয়ার পরে ওটা ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত করে। বর্তমানে পুলিশের পাহারায় সীমিত পরিসরে কারখানার উৎপাদন শুরু হলেও কাটেনি আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ।